ইতিহাসের সবথেকে বড় রেড আজকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে করা হলো জর্জিয়াতে অবস্থিত হুন্ডাই এলজির ইভি প্ল্যান্টে। আজকে আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট অফিসাররা অতর্কিতে এই পার্টিকুলার প্ল্যান্টটিতে কিন্তু হামলা চালায় এবং এর পরে প্রায় 475 জন ওয়ার্কার্সকে কিন্তু গ্রেফতার করে আমেরিকা সরকার। সাউথ কোরিয়ার সব থেকে বড় ইনভেস্টমেন্ট কিন্তু এটা আমেরিকার এই জর্জিয়াতে, এবং ইনভেস্টমেন্ট ভ্যালু হলো $5.5 বিলিয়ন। এবং পুরো বিষয়টাই কিন্তু রীতিমতো তাজ্জব। সাউথ কোরিয়া এবং আন্তর্জাতিক স্তরের একাধিক দেশ, এটা কি শুধুই একটি রেড নাকি এর পিছনে কোনো ডিপ্লোম্যাটিক খেলা আছে? আপনারা যদি প্রত্যেকটি ঘটনা পাশাপাশি চালান বা দেখেন তাহলে বুঝবেন এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সেই স্ট্র্যাটেজিক এক চাল যেখানে সাউথ কোরিয়াকে তারা প্রেসারে রাখতে চাইছে। কারণ কিছুদিন আগে সাউথ কোরিয়া একাধিক মন্তব্য করে ট্যারিফের বিরোধিতা করে এবং চায়নার প্রতি তারা একটু সফটনেস দেখায়। আজকে সাউথ কোরিয়ার সব থেকে বড় কোম্পানি শুধু নয়, বিশ্বের অন্যতম সেরা বড় কোম্পানি হুন্ডাই এলজির যে ইভি প্ল্যান্টেশন, যে ব্যাটারি তৈরির যে কারখানা, সেখানে কিন্তু আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরের পক্ষ থেকে এই ধরনের রেড করা হয়, যা আমেরিকার ইতিহাসে সব থেকে বড়। সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আরো একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদের দিয়ে দিই। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই যে ট্যারিফ খেলাটা চলছিল, তা শুধু ভারতের চলছিল তা তো নয়, জাপানের পক্ষ থেকেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দেওয়া হয়েছিল। আপনাদের হয়তো মনে থাকবে নরেন্দ্র মোদী যেদিন জাপান সফরে যান তার ঠিক আগের দিন ট্রেড রিলেটেড একটি মিটিং আমেরিকার সঙ্গে ক্যান্সেল করে দেয় জাপান সরকার, এবং জাপান প্রশাসনের পক্ষ থেকে যাকে আমেরিকায় পাঠানোর কথা ছিল এই আলোচনায়, তাকে কিন্তু পাঠানো হয়নি। আর এরপরেই কালকে যে খবর আমরা দেখলাম রীতিমতো শকিং, জাপানের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তার মূলে নাকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই সংঘাত। অর্থাৎ আমেরিকার এবং ডিপ স্টেটের সেই পুরনো খেলা রেজিম চেঞ্জ কি শুরু হয়ে গেল? যা বাংলাদেশে তারা করেছে তা জাপানে করতে চাইছে, এবং পরবর্তীকালে তাদের টার্গেটের কেন্দ্রবিন্দু কি ভারত? অনেক প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আমি দেব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও। আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। দেখুন, আজকে আমেরিকার জর্জিয়াতে অবস্থিত এই ইভি প্ল্যান্টে একটি সারপ্রাইজ রেড চালায় ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট অফিসাররা। 475 জনকে তারা গ্রেফতার করে, এবং এই 475 জনের মধ্যে 300 জনই নাকি সাউথ কোরিয়ার নাগরিক। এদের কাছে নাকি বৈধ ডকুমেন্ট ছিল না, বৈধ ডকুমেন্ট ছাড়াই এরা দিনের পর দিন কাজ করেছে, এবং আজকে নাকি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনে হয়েছে যে এদেরকে আটক করা উচিত এবং এদেরকে আমেরিকা ছাড়া করতে হবে। এবার সব থেকে বড় প্রশ্ন এখানে কি ওঠে জানেন? একটা কারখানার হঠাৎ করে 475 জন কর্মী কমে যাওয়া, একটা কারখানার যে উৎপাদন, সেই উৎপাদনকে কিন্তু বড়সড় ধাক্কা দেবে। তা কিন্তু আজকে বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি আলোচনার কেন্দ্রবিন্দুতে। আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে এই যে পার্টিকুলার কারখানাটি নাকি ইমিগ্রেশন লস ভায়োলেট করে চলছিল, অর্থাৎ এরা কোনোভাবে কোনো নিয়ম মানেনি এবং বহু শ্রমিককে তারা বাইরে থেকে নিয়ে এসছে যাদের কাছে বৈধ ডকুমেন্ট ছিল না, বৈধ ভিসা ছিল না, বা অনেকে ট্যুরিস্ট ভিসাতে এসেছিলেন কিন্তু আর ফিরে যাননি। দেখুন, বাইডেন প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন কোম্পানিতে এইরকম রেড করা হতো, কিন্তু এত বৃহৎ মাপের এক ধরনের সারপ্রাইজ রেড, যার ফলে একটা কারখানা লাগাতার ইনস্ট্যান্ট বন্ধ হয়ে গেল, তা কিন্তু নিঃসন্দেহে চমকপ্রদ, এবং এর পিছনে ডোনাল্ড ট্রাম্পের এক ডিপ্লোম্যাটিক খেলা আছে বলে বিশেষজ্ঞরা কিন্তু বলছেন। দেখুন, এই মুহূর্তে আমেরিকা সব থেকে বড় সমস্যায় আছে তাদের স্কিল্ড ওয়ার্কার নিয়ে। আমেরিকা নিজেও স্বীকার করে তাদের দেশে পছন্দ মতো স্কিল্ড ওয়ার্কার কিন্তু পাওয়া যায় না। ফলে সাউথ কোরিয়ার থেকে তারা এই ধরনের স্কিল্ড ওয়ার্কারকে নিয়ে এসছে, এবং হুন্ডাই এলজির যে প্ল্যান্ট, সেই প্ল্যান্টটাকে তারা এতদিন চালাচ্ছিল। $5.5 বিলিয়ন ইনভেস্টমেন্ট, বুঝতেই পারছেন বিশ্বের অন্যতম বড় ইনভেস্টমেন্ট আমেরিকা থেকে কিন্তু করেছে সাউথ কোরিয়ার হুন্ডাই এবং এলজি। সাউথ কোরিয়ার সাথে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইতিমধ্যেই কথা হয়েছে, এবং একে অপরের প্রতি বিভিন্ন রকম আক্রমণ চালানো হয়েছে, এবং সাউথ কোরিয়া অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে যে তাদের যেন চার্টার্ড ফ্লাইটে সাউথ কোরিয়ায় ফিরিয়ে দেওয়া হয়। আর এরপরে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যারা বিদেশি কোম্পানি তারা প্লিজ আমেরিকার নিয়ম মেনে চলুন, ইমিগ্রেশন লকে ভায়োলেট করবেন না।
আপনারা যদি বাইরে থেকে কোনো এক্সপার্টও নিয়ে আসেন তাহলেও আপনাদেরকে আমেরিকার আইন মানতে হবে, না হলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই ধরনের কড়া অ্যাকশনে ঝাঁপাবে। এর ঘটনা মানে এই যে ঘটনাটা খুবই সাধারণ একটি ঘটনা। কিছুদিন আগে সাউথ কোরিয়ার সাথে চায়নার একটা কথোপকথন হওয়ার শুরু হবে এরকম মনে করা হচ্ছিল, কারণ সাউথ কোরিয়া কিন্তু ভারতকে সাপোর্ট করেছিল ট্যারিফ কেন্দ্রিক বিষয়তে। পরবর্তীকালে সাউথ কোরিয়া যেহেতু ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে বেরিয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তার জন্য সরাসরি সাউথ কোরিয়ার উপরে এই ধরনের আঘাত ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে আনা হয়েছে। এও শোনা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প চায়নার সঙ্গে একটি মিটিং করবেন এবং সেই মিটিং এর ভেন্যু হিসাবে তিনি সাউথ কোরিয়াকে বেছে নিতে চান এবং অক্টোবরে সেই মিটিং হবে এবং অক্টোবরে মিটিং এর আগে সাউথ কোরিয়াকে তিনি বুঝিয়ে দিলেন, আমার কন্ট্রোলে যেমন ছিলে ঠিক সেরকমই থাকো, তোমাদের দেশ আমার ইচ্ছাতে চলবে। কিছুটা এই ধারণা অন্তত আজকের এই ঘটনার পর আন্তর্জাতিক স্তর পোষণ করতে শুরু করেছে। পাশাপাশি জাপানের পক্ষ থেকে যে নিউজ এসছে তা অত্যন্ত শকিং। জাপানের প্রধানমন্ত্রী তিনি রিজাইন করেছেন। কিছুদিন আগে জাপান সফরে গেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানে দাঁড়িয়েই তিনি বলেছিলেন ভারত ও চীন একই সঙ্গে গ্লোবাল ইকোনমিক্যাল স্টেবিলিটি মেনটেন করবে। জাপানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই সফরের আগে এক অত্যন্ত বোল্ড ডিসিশন নেওয়া হয়। কি ডিসিশন? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জাপানের ট্রেড এগ্রিমেন্ট নিয়ে একাধিক মিটিং হচ্ছিল, সেই মিটিংয়ে কিন্তু জাপান প্রতিনিধি পাঠায়নি এবং মিটিং যেদিন হওয়ার কথা ছিল ঠিক তার আগের দিন জাপান কিন্তু এই ধরনের মিটিং ক্যান্সেল করে বুঝিয়ে দেয় ডোনাল্ড ট্রাম্পের কিছু শর্ত তারাও কিন্তু মানতে চাইছে না। এরপরেই জাপান জুড়ে বিক্ষোভ শুরু হয়, প্রধানমন্ত্রীর বিপক্ষে প্ল্যাকার্ড, ব্যানার, বিভিন্ন রকমের আন্দোলন কিন্তু জাপানে দেখা যায় এবং জাপানের যে ক্ষমতাধীন দল তারা মেজরিটিতে থাকলেও এই প্রধানমন্ত্রীর উপরে নাকি আস্থা রাখতে পারছেন না জাপানের অনেকেই। ফলে জাপানের এই প্রধানমন্ত্রী কিন্তু রিজাইন করলেন। এমন একটা সময় রিজাইন করলেন যখন তিনি আমেরিকার বিপক্ষে কোট আনকোট যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন এবং 10 মাসের এই টেনিয়ারে তিনি পুরোটাই ডোনাল্ড ট্রাম্পকে সামলাতেই কাটিয়ে ফেললেন। প্রশ্ন উঠছে, এটা কি আমেরিকার রেজিম চেঞ্জের খেলা? যে রেজিম চেঞ্জ তারা শেখ হাসিনার বিপক্ষে করেছে বাংলাদেশে। শেখ হাসিনা শুধুমাত্র সেন্ট মার্টিনস দ্বীপটি ডোনাল্ড লুয়ের হাতে তুলে দেননি বলে আজকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। সরকারের বিপক্ষে এই ধরনের প্ল্যান্টেড বিদ্রোহ তৈরি করা আমেরিকার ডিপ স্টেটের কাজ। ডিপ স্টেট আলেকজান্ডার সরোজ, জর্জ সরোজরা চালায়। কোটি কোটি টাকা দিয়ে এরা বিভিন্ন এনজিওকে ফান্ডিং করে, যাদের কাজই হলো সরকার বিরোধী প্রচার, সরকারের বিপক্ষে মানুষকে উস্কানো এবং এমন কিছু গ্রাউন্ড লেভেলে ক্রিয়েট করা যাতে সরকার টলমল খেতে বাধ্য হয়। ফলে জাপানে এই পুরো বিষয়টা এইভাবে হয়েছে বলে অনেকে মনে করছেন, যদিও কোনো অফিসিয়াল এখনো তথ্য আমাদের সামনে আসেনি। কিন্তু সব মিলিয়ে সব থেকে বেশি শকিং যেটা তা হলো যেদিন তিনি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কার্যত আন্দোলন ঘোষণা করলেন ঠিক তার 3 দিনের মধ্যেই তাকে পদত্যাগ করতে হলো, যা কিন্তু জাপানের ইতিহাসেও লেখা থাকতে বাধ্য। পাশাপাশি যখন এই সকল নিউজগুলো আমাদের সামনে উঠে আসছে, এও তো প্রশ্ন উঠছে যে ভারতেও কি একই রকম ট্রাই ডোনাল্ড ট্রাম্পের ডিপ স্টেটরা করতে শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে একটি ভাষণে বলেছিলেন, আমার পার্সোনাল ক্ষতি হলেও আমি দেশের কৃষক এবং ডেয়ারি শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের স্বার্থ রক্ষা করব। অর্থাৎ এগ্রিকালচার এবং ডেয়ারি প্রোডাক্ট ওরিয়েন্টেড ইস্যুতে ভারত যে কোনোভাবে আমেরিকার সঙ্গে কম্প্রোমাইজ করবে না তা কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপক্ষে ডিপ স্টেট যদি এই ধরনের নোংরা ষড়যন্ত্র করে তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না। বিভিন্ন জায়গায় লেখালেখি শুরু হয়ে গেছে, বিভিন্ন ভিডিও সামনে আসছে, যদিও আমিও অথেন্টিক সোর্স এখনো পাইনি, পেলে নিঃসন্দেহে আপনাদের জন্য ভিডিও বানাবো। কিন্তু আজকে জাপানে যে ঘটনা ঘটলো এরপরে ভারতের এই সোসাইটিকে যে আন্দোলিত করার একটা চেষ্টা বাইরের থেকে হবে তা কিন্তু ভাবা হচ্ছে এবং এই সম্ভাবনাকে কিন্তু একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।